স্যার, আপনি এখানে দাঁড়িয়ে, ওদিকে সবাই। এটা সেই গর্ত না? হ্যাঁ। এটাকে বোঝালো কে? আগরওয়াল খুন হওয়ার পর থেকে তো কাদের আলী উধাও। তাহলে এই কাজটা কে করলো এবং কেন করলো? দেখো দেখো, ভালো করে ডিগ আউট করো। আমি চলি, ওরা অপেক্ষা করে আছে। সরি সরি, আমার বোধহয় একটু দেরি হয়ে গেল। এনিওয়ে, জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ঘোষ আপনাদের সবাইকে এখানে ডেকে পাঠিয়েছেন কোন একটি বিশেষ কারণে। তো ঘোষ, তোমার আমন্ত্রণে যখন এরা সবাই এসছেন তখন ভূমিকাটা তুমি আরম্ভ করো। আপনি শুরু করেছেন না, আপনি বলুন না। আপনারা সবাই জানেন যে আগরওয়াল হত্যার অভিযোগে কৌশিক মিত্রের বিরুদ্ধে এখানকার কোর্টে যে কেসটা চলছিল, গতকাল সুজাতার স্বীকারোক্তির ফলে সেটা একটু অন্যরকম টার্ন নিয়েছে। এখন কৌশিক মিত্রের বদলে আসামের কাঠগড়ায় দাঁড়িয়েছে সুজাতা, যদিও তার বিরুদ্ধে কোনো রকম চার্জ এখনো ফ্রেম করা হয়নি। তাই এই অবস্থায় আমার মনে হয় যে আমরা যদি সমস্ত ব্যাপারটা নিয়ে একটু ঘরোয়াভাবে আলোচনা করি, তাহলে আসল সত্যটা আমরা যাচাই করতে পারবো। খোলাখুলি আলোচনায় কারো কোনো আপত্তি নেই তো? আপনি বলুন মিস্টার বাসু, আমরাও চাই আলোচনা হোক। বেশ, তাহলে সুজাতা স্বীকারোক্তির ওপরেই আমাদের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, সুজাতা বলেছে আত্মরক্ষার জন্য সেই গুলি ছুঁড়েছিল। তাই যদি হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, গুলিটা বুকে না লেগে পিঠে লাগলো কেমন করে? আগরওয়াল সুজাতাকে নিরস্ত্র করার জন্য তার দিকে এগিয়ে আসছিল। এই অবস্থায় গুলিটা পিছনে না লেগে বুকে লাগাটা কি স্বাভাবিক ছিল না? আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। সুজাতা দেবী তার স্বীকারোক্তিতে বলেছেন যে স্বেচ্ছায় তিনি একবার গুলি করেছেন বটে, কিন্তু সে অবস্থায় তার হাত এত কাঁপছিল, অর্থাৎ তিনি এতই বিহ্বল হয়ে পড়েছিলেন যে অনিচ্ছা সত্ত্বেও দ্বিতীয়বার ফায়ার হয়ে যায়। এর সপক্ষে যুক্তি হিসেবে বলা যায় যে দুবার গুলির আওয়াজ তিনি নিজের কানে শুনেছেন এবং রিভলভারটিতেও দুটি ডিসচার্জ বুলেট পাওয়া গেছে, তাই না? বলে যান। মনে করুন দুটো ফায়ারিং এর ইন্টারভাল 3-4 সেকেন্ড। ধরে নেওয়া যাক যে প্রথম গুলিটা আগরওয়ালের গায়ে লাগেনি। সে অবস্থা কি হতে পারে? আগরওয়াল এই বিশ্বাস নিয়ে এগিয়ে এসেছিলেন যে সুজাতা দেবী আর যাই করুন অন্তত মানুষ খুন করতে পারবেন না, কিন্তু সুজাতা দেবীর হাতে রিভলভারের প্রথম ফায়ারিং হতেই তার সে বিশ্বাস ভেঙে গেল এবং প্রাণ ধারণের তাড়নায় রিফ্লেক্স অ্যাকশন হিসেবে ওই 3-4 সেকেন্ড সময়ের মধ্যে তিনি নিশ্চয়ই পিছন ফিরে পালাবার চেষ্টা করেছিলেন এবং ঠিক সেই অবস্থায় দ্বিতীয় গুলিটি তাকে আঘাত করে। দ্যাটস দ্য পয়েন্ট। বেশ, তাই যদি হয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে কৌশিক মিত্র আর নকুল হুই দুজনে মিথ্যা কথা বলেছে। তা তো বটেই। বেশ, কৌশিক মিত্রের মিথ্যা কথা বলার একটা যুক্তি আছে, কারণ উনি চেয়েছিলেন যে সুজাতার সমস্ত অপরাধ নিজের কাঁধে তুলে নেবার, অর্থাৎ উনি এইটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু নকুলবাবু কি কারণে জয়জান্ত মিথ্যা কথা বললেন? ওকে না হুজুর, আমি কোনো মিথ্যে কথা বলিনি। মিথ্যে বলেননি? ওকে না হুজুর। বেশ, তাহলে বলুন তো নকুল বাবু, এখান থেকে সাইকেলে চেপে শহরে যেতে আপনার কতক্ষণ সময় লাগে? ওকে বলুন বলুন বলুন। আগে তা 30-35 মিনিট লাগবে। আচ্ছা, আপনি বলেছেন যে ঘটনার দিন সন্ধ্যাবেলায় আপনি আগরওয়ালের নির্দেশে শহরে গেছেন এক বোতল মদ কিনতে, করেক্ট? এসব প্রশ্ন আলোচনা করে এখন কি কোনো লাভ হবে? না মিস্টার মাইতি, আমি দেখতে চাইছিলাম যে নকুল বাবু কতটা সত্যি বলেন। খাদ্য দোকানে মদ কিনতে গেছিলেন? ওকে, ওই লক্ষ্মী সার দোকানে। মদ কিনে কখন বেরোলেন? 7:55 কি করে বুঝলেন? বেরিয়ে আমি ঘড়ি দেখেছিলাম। ও, আপনি ঘড়ি দেখলেন 7:55। আগে হ্যাঁ। আচ্ছা, ঘটনার দিন সন্ধ্যাবেলায় আপনি স্টেশনে গেছিলেন মেল ট্রেনটা অ্যাটেন্ড করতে, তাই না? আগে হ্যাঁ হুজুর, গিয়েছিলাম। তো স্টেশন থেকে মোটরে এই বাগান বাড়িতে আসতে কতক্ষণ সময় লাগে? তা 15 মিনিট লাগবে। খুব জোরে হলে 10 মিনিট? আগে না, ওই 12 থেকে 15। স্টেশন থেকে কটার সময় বেরিয়েছিলেন? আগে আমি তো ঘড়ি দেখিনি। ও, এবারে বুঝি আপনি ঘড়ি দেখেননি।
আচ্ছা, আপনার এটা মনে আছে তো যে ওই মেল ট্রেনটা স্টেশনে আসার পর আপনারা ওখান থেকে রওনা হয়েছিলেন? আগে আগে হ্যাঁ হুজুর, 6:30টায় মেল ট্রেনটা আসার পর আমরা বাগানবাড়ির দিকে রওনা হই। 6:30 নয় নকুল বাবু, স্টেশন মাস্টার জানাচ্ছেন যে ঘটনার দিন রাত্রে মেল ট্রেনটা 70 মিনিট লেট, অর্থাৎ 7:40 স্টেশনে এসে পৌঁছেছিল। এখন আপনি নিশ্চয়ই ঘড়ি না দেখেও বলতে পারেন যে 7:40 আগে আপনারা স্টেশন থেকে রওনা হননি। আগে তাই তো হিসেবে দাঁড়াচ্ছে। তাহলে এবারে বলুন তো যে এই বাগান বাড়িতে পৌঁছানোর কতক্ষণ পরে আপনি সাইকেলে চেপে মদ কিনতে রওনা হন? আগে তা মিনিট 10 হবে। সেক্ষেত্রে সাহার দোকানে আপনি রাত 8:25 আগে কিছুতেই পৌঁছতে পারেন না, ঠিক কিনা? আগে তা হবে বোধ হয়। আবার বোধ হয় কেন? এটা অঙ্কের হিসেব। আগে তাহলে লক্ষ্মী সাহা, যার আবগারি লাইসেন্সে বলা আছে যে রাত 8টার পরে সে কোনো প্রকার মাদক দ্রব্য বিক্রি করতে পারে না। আচ্ছা, এই লক্ষ্মী সাহাকে যদি এখানে ডেকে আনা হয় তাহলে সে কি হলফ করে বলতে পারবে যে রাত 8:25 অথবা তারও পরে সে আপনাকে 1 বোতল মদ বিক্রি করেছিল? আগে আগে না হুজুর, আমি মদ কিনতে যাইনি। জাননি? আগে না হুজুর, আমি বলো না, বলো, যা জানো সব হুজুরের কাছে খুলে বলো। আগে হ্যাঁ হুজুর, তাই বলি। হুজুর, আমি মালিকের কাছে 10 বছর চাকরি করেছি। তিনি আজ স্বর্গে গেছেন, তার কথা এভাবে বলা বোধহয় আমার উচিত হচ্ছে না। আগে আমি ছিলাম হুকুমের চাকর, তিনি যা বলেছেন আমি তাই তামিল করেছি। আমি জানতাম মালিকের নজর ছিল সুজাতা দেবীর বাবার ওই কাগজগুলোর ওপর। তিনি আমাদের হুকুম দিয়ে রেখেছিলেন যে ওই কাগজগুলোর সন্ধান পাওয়া মাত্র যেন খবরটা তাকে জানিয়ে দিই। আগে ওই পোস্ট অফিস থেকে সুজাতা দেবী যেদিন কাগজগুলো নিয়ে আসেন সেদিন আমি জানতে পারি। আর ঘটনার দিন সকালে সুজাতা দেবী ওই বিশু দাস ওই কৌশিক মিত্র মশাইয়ের সঙ্গে এখান থেকে পালাবার পরামর্শ করেন, আমি তাও জানতে পারি। স্বীকার করছি হুজুর, আমি টেলিফোনে খবরটা সাহেবকে জানিয়ে দিই। তিনি খবরটা শুনে বললেন যে তিনি তখনই গাড়ি নিয়ে রওনা দিচ্ছেন। আর আরো বললেন যে উনি যে আসছেন এই খবরটা কাদেরকে দিয়ে দিতে। আমি তখনই সন্দেহ করেছিলাম হুজুর যে মালিক নিশ্চয়ই একটা হেস্তনেস্ত আজ করবেন। যাই হোক, বাগান বাড়িতে কাদেরকে খবর দিতে গিয়ে দেখি সে এক পেল্লায় গর্ত খুঁড়ছে। ন্যায্য কথা বলছি হুজুর, আমি এর মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারিনি। আজও জানি না যে মালিকের মনে কি ছিল। মালিকের কথা থাক নকুল বাবু, আপনার কথা বলুন। আগে হ্যাঁ স্যার বলি। মালিক স্টেশন থেকে সুজাতা দেবীকে নিয়ে বাগান বাড়িতে পৌঁছে আমাকে বললেন গাড়ি থেকে মদের বোতলটা নিয়ে আসতে। হ্যাঁ, আমি বললাম স্যার বোতলটা ভেঙে গেছে। তখন ওই টাকা দিয়ে আমাকে 1 বোতল মদ কিনে আনতে বললেন। আমি স্যার মদ কিনবার নাম করে ঘাপটি মেরে ওখানে লুকিয়ে থাকি। অন্ধকারে সাইকেলে চেপে ওই রাত্রিতে শহরে যাওয়ার ক্ষমতা আমার ছিল না স্যার। কাদের আলী জানতো আমি চলে গেছি। তখন মালিক ওকে সিগারেট আনতে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পর ওই ঘর থেকে 2 বার পর পর পিস্তলের আওয়াজ। আমি ছুটে গিয়ে দেখি মালিক দরজার উপর উপুড় হয়ে পড়ে আছেন। এছাড়া আমি আর কিচ্ছু জানি না হুজুর। তাহলে কোর্টে দাঁড়িয়ে ওইসব উল্টোপাল্টা কথা বলেছিলেন কেন? কোন কথা স্যার? ওই যে কৌশিক মিত্র পেছন থেকে গুলি করে এবং সেই গুলি লেগে আগরওয়াল মুখ থুবড়ে পড়ে যায়। ঘটনার দিন রাত্রে এখানকার থানা অফিসার মিস্টার রমেন গুহকে উনি যা বলেছিলেন, তারপর কোর্টে দাঁড়িয়ে যা বলেছেন এবং এখনো যা বলেছেন, তার কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। এর থেকে কি এই সন্দেহটাই মনে জাগে না যে আগরওয়াল হত্যার সম্পর্কে উনি যা যা বলেছেন তা সব ভুল, সব মিথ্যে? বিশ্বাস করুন হুজুর, মিথ্যে কথা বলা আমার স্বভাব নয়। সুজাতা দেবী আর কৌশিক বাবুর অনুরোধে থানায় মিথ্যে এজাহার দেওয়ার পর থেকে আমি কেমন যেন হয়ে যাই। কোর্টে কি বলতে কি বলেছি আমি নিজেই জানি না। বড় বড় মনোকষ্টের দিন কেটেছে হুজুর। আজ আপনাদের কাছে সব কথা খুলে বলতে পেরে আমি নিশ্চিন্ত। এখন কি সত্যি আর কি মিথ্যে আপনারা বিবেচনা করুন হুজুর।
কিন্তু কিন্তু সারা জীবন এই মিথ্যের বোঝা যে আমাকে আর বয়ে বেড়াতে হবে না, এটাই আমার শান্তি হুজুর, এটাই আমার শান্তি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।